ক্লাসে আমার অংশীদারি ব্যবসায়টা তো যতটুকু পড়াইছি মোটামুটি কমপ্লিট না? হ্যাঁ, অংশীদারি ব্যবসা মোটামুটি কমপ্লিট না তোমাদের? জি ম্যাম। একেবারে ইয়ার যে নিগার ম্যাডাম তো পরীক্ষা নিচ্ছিলেন তোমাদের, তাই না? জি ম্যাম। পরীক্ষাতে কোন কোন অধ্যায় থেকে আসছে? চতুর্থ কোন কোন অধ্যায় থেকে আসছিল পরীক্ষাতে? মনে নাই? হ্যালো, প্রথম চতুর্থ হ্যালো। মিস হ্যাঁ, পরীক্ষা কোন কোন অধ্যায় থেকে আসছিল মনে আছে? তিন অধ্যায় না কি জানো মনে নাই। মনে নাই? আচ্ছা, আচ্ছা, যাই হোক, ভালো হয়েছে তো? পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে সবার? জি ম্যাম, ভালো হয়েছে। আচ্ছা, আমরা তাহলে এখন যেহেতু পার্টনারশিপ বিজনেসটা মোটামুটি শেষ হয়ে গেছে, তাহলে আমরা আজকে পঞ্চম অধ্যায় সম্পর্কে একটু শুরু করি। যে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কি যৌথ মূলধনী সংগঠন। জানো তো সবাই, না? যৌথ মূলধনী সংগঠন, ঠিক আছে। তো যৌথ মূলধনী সংগঠনের আরেক নাম হচ্ছে কোম্পানি সংগঠন। যৌথ মূলধনী সংগঠন ব্যবসায়ের ক্ষেত্রে, ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে মোটামুটি বৃহৎ আকার বা বড় ধরনের সংগঠনই হচ্ছে কি যৌথ মূলধনী সংগঠন। তো এই সংগঠন মূলত কিসের ভিত্তিতে, এর মালিক কারা তোমরা জানো? যৌথ মূলধনী সংগঠনের মালিক কারা জানো? এই ব্যাপারে কোনো ধারণা আছে তোমাদের? না ম্যাম। হ্যাঁ, যৌথ মূলধনী সংগঠনের মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররাই। হ্যাঁ, শেয়ার হোল্ডাররাই হচ্ছে ওখানে সরাসরি মালিক। যেমন এক মালিকানা ব্যবসায়ী বা ইয়েতে আমরা যেমন দেখি যে প্রতিষ্ঠানের মালিক হচ্ছে কি যিনি প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করেন, একজন মাত্র মালিক থাকে। তারপর অংশীদারিতে দেখলাম যে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন, বা যদি ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ 10 জন ব্যক্তি কি থাকতে পারে, মালিক থাকতে পারে। আর কোম্পানি সংগঠনের ক্ষেত্রে দেখবো যে এখানে নির্দিষ্ট একজন বা নির্দিষ্ট 2 জন ব্যক্তি এরকম কোনো মালিকানা থাকবে না। এখানে মালিকানা থাকবে কার? যে পরিমাণ শেয়ার বাজারে ছাড়া হবে বা যে পরিমাণ শেয়ারের কি হবে, বিক্রয় হবে, সেই পরিমাণ শেয়ার হোল্ডাররাই হচ্ছে কি কোম্পানির মালিক। আর কোম্পানির মালিকরা এখানে কিন্তু কি করে না, প্রতিষ্ঠানটাকে পরিচালনা করে না বা প্রতিষ্ঠানটাকে 100% কোম্পানি করে না। তো এগুলো আমরা কোম্পানির বৈশিষ্ট্য এবং কোম্পানির সংজ্ঞাটা মোটামুটি আজকে পড়াই, তাহলে হচ্ছে বুঝতে পারবা। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। তোমাদের আজকের অধ্যায় হলো কি, যেহেতু তোমাদের সাথে আমার কোড হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এটার কোর্স কোড হচ্ছে 277। আর সেটার আজকে আমি যৌথ মূলধনী ব্যবসা অর্থাৎ পঞ্চম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, আর যথারীতি আমি আছি নাহিদা আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ। তো প্রথম যে ইয়েটা আমাদের টপিকটা সেটাই হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানি কি। আলোচ্য বিষয় প্রথমটাই হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি কি। যে সাধারণ অর্থে আমরা কি বুঝি, যে অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী আমরা যদি তোমার হচ্ছে সংখ্যার পরিমাণ, মালিকানার সংখ্যার পরিমাণ আমরা উল্লেখ করতে পারি, তাহলে দেখা যায় কি তোমার এক মালিকানা ব্যবসায় একজন মাত্র ব্যক্তি, তারপরে অংশীদারি ব্যবসায় হচ্ছে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন, এবং তোমার হলো যদি সেটা ব্যাংকিং অংশীদারি ব্যবসা হয় তাহলে সর্বোচ্চ 10 জন ব্যক্তিকে নিয়ে আমরা কি করতে পারি, যে ব্যবসা গঠন করতে পারি। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কেমন দেখা যাচ্ছে, কোম্পানি বলতে আমরা প্রধানত 2 ধরনের কোম্পানি বা যৌথ মূলধনী সংগঠনকে বুঝে থাকি। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা, সেটাতে সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকে 2 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন। তো এটাতে বাইরে কিন্তু শেয়ার বিক্রি করার ইয়ে নাই, এখতিয়ার নাই। এক্ষেত্রে মূলত যে কয়েকজন ব্যক্তি একত্রিত হবে প্রথমে, তাদের মধ্যেই তারা কি করবে,
শেয়ার গুলাকে বন্টন করে নিবে এবং সেখান থেকেই কয়েকজন কি করবে, পরিচালনার দায়িত্বে থাকবে। আর পাবলিক লিমিটেড কোম্পানি বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে কোনটা, যে সরাসরি যে কোম্পানিটা কি করে শেয়ার বিক্রি করে, অর্থাৎ যে তোমার SEC-র মাধ্যমে অনুমতি নিয়ে DSC CSC-র মাধ্যমে শেয়ার বিক্রি করে সে কি করলো, একটা বাজারে প্রবেশ করলো এবং সে হচ্ছে কি যে পরিমাণ শেয়ার বিক্রি করলো, অর্থাৎ তার অনুমোদিত মূলধন থেকে যতটুকু শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগ্রহ করলো ততটুকু যে ব্যক্তিদের কাছে হস্তান্তর হয়েছে এরাই হচ্ছে কি কোম্পানির মালিক। আর মালিকদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে পরিচালক নির্বাচিত হয়। আর পরিচালকরাই হচ্ছে কি করে, যে কোম্পানিতে যে কর্মরত কর্মকর্তারা রয়েছে এদেরকে কোম্পানির পরিচালক নিয়োগ দান করে থাকে। ঠিক আছে, তাহলে দেখো মালিকানা এক ধরনের, পরিচালনা আরেক ধরনের, আর আরেকটা হচ্ছে কি যে কোম্পানির কার্যক্রম পরিচালনার উপায়টা আবার ভিন্ন ধরনের, অর্থাৎ বেতনভুক্ত তৃতীয় পক্ষ কি করে এখানে কোম্পানির কার্যক্রমগুলা পরিচালনা করে, কিন্তু ইয়ে করতেছে কে, যে প্রতিষ্ঠান তোমার মালিকানা অংশগ্রহণ করতেছে শেয়ার ক্রয়ের মাধ্যমে শেয়ার হোল্ডাররা। হ্যাঁ, তাহলে আমরা সাধারণ অর্থে কোম্পানির সংজ্ঞা বলতে যেটা বুঝি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে যে কি আইনত কারবার গঠন করে বা ব্যবসায় গঠন করে তাকেই যৌথ মূলধনী কোম্পানি বলা হয়। হ্যাঁ, আর যদি একটু ব্যাপকভাবে বলি, কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন সরবরাহ করে দেশের প্রচলিত আইন অনুযায়ী চিরন্তন অস্তিত্ব এবং কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন। এখানে আরো একটা কথা লাগানো যায়, চিরন্তন অস্তিত্ব এবং কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন যে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে তাকেই কি বলা হয়, যৌথ মূলধনী কোম্পানি বলা হয়। তোমরা আরো জেনে থাকবা যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয়। তাহলে যৌথ মূলধনী কোম্পানিতে কি হয়, যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে কি, তাহলে 1994 সালের কোম্পানি আইনের 2-1 ঘ দ্বারায় বলা হয়েছে কি, কোম্পানি বলতে এই আইনের অধীনে 1994 সালের কোম্পানি আইনের অধীনে গঠিত, নিবন্ধিত অথবা বিদ্যমান কোন কোম্পানিকে বোঝায়। এই যে 3 ধরনের সংজ্ঞা কিন্তু আমরা পেলাম, একটা সাধারণ অর্থে, একটা ব্যাপক অর্থে, আর একটা হচ্ছে কি আইন অনুযায়ী। তো কোম্পানি আইন কত সালের বললাম, কোম্পানি আইন হচ্ছে 1994 সালের। আর কোম্পানি আইনের সংজ্ঞাটা বলা আছে 1994 সালের কোম্পানি আইনের 2-1 ঘ দ্বারায়। হ্যাঁ, তো সেই ধারা অনুযায়ী বলা হইলো কি, যে কোম্পানি বলতে এই আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত অথবা কোনো বিদ্যমান কোম্পানিকেই বোঝায়। ক্লিয়ার এতটুকু সবাই? জি ম্যাম। মিস এটা 5 অধ্যায়ের পঞ্চম অধ্যায়, হ্যাঁ পঞ্চম অধ্যায়ের, ঠিক আছে। হ্যাঁ, এটা পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। কেমন? তো এই যে যৌথ মূলধনী ব্যবসায়ের সংজ্ঞা গেল। আর বললাম যে যৌথ মূলধনী অধ্যায়ের আজকে আমরা সংজ্ঞার বৈশিষ্ট্যটাই একটু ভালোভাবে পড়ার চেষ্টা করব। যৌথ মূলধনী সংগঠনের সংজ্ঞা গেল, তারপরে হচ্ছে তোমার কি বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্যটাকে তা কোম্পানির সংগঠনের বৈশিষ্ট্য। তাহলে সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো কোম্পানির সংগঠন, যেমন প্রতিটি সংগঠনই গঠন করতে গেলে কি থাকে, যে কিছু আলাদা বৈশিষ্ট্য বা আলাদা কিছু স্বতন্ত্র বা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্য থাকে। তো তার মধ্যে কোম্পানিরও কিন্তু কি থাকে, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে,
তো কোম্পানির ক্ষেত্রে আমরা সংজ্ঞার মধ্যে পাইলাম যে এটা হচ্ছে একটা আইনসৃষ্ট প্রতিষ্ঠান, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্ব, নির্দিষ্ট পরিমাণ সদস্য সংখ্যা, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যালো, জি ম্যাম। ম্যাম তাহলে দেখো দ্বিতীয় যে অপশন ইয়াটা আমাদের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে কি কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য। তো বললামই প্রত্যেকটা জিনিসের আলাদা বা স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেক ধরনের ব্যবসায় সেম ভাবে রয়েছে। যেমন এখানে প্রথম যেই কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসায় সংগঠনের প্রথম বৈশিষ্ট্য সেটাই হচ্ছে আইনসৃষ্ট প্রতিষ্ঠান। অর্থাৎ এটা হচ্ছে কেমন যে বললামই সংজ্ঞার মধ্যে 1994 সালের কোম্পানি আইন দ্বারাই এই ধরনের ব্যবসা অবশ্যই কি হয়, গঠিত হয়। হ্যাঁ, তো এটার পূর্বের ইতিহাস যদি আমরা একটু দেখি যে তোমার যৌথ মূলধনী কোম্পানি কোথায় থেকে সৃষ্টি হয়েছে, যে এক মালিকানা ও অংশীদারি ব্যবসায় সম্পর্কে তো তোমাদের এখন জানাই হয়েছে। তো এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের যে এখানে হচ্ছে কি হয়েছে বাধা বা ব্যর্থতার সৃষ্টি হয়েছে, সেখান থেকে মূলত ও যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠনের সৃষ্টি। তো যৌথ মূলধনী ও কোম্পানি সংগঠন কি হয়, ব্রিটেনে প্রথম যে রাজা ও রানীর বিশেষ ফরমানে এটা কি হয়, যে বিশেষ আইনের মাধ্যমে বৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে এর সৃষ্টি হয়। সেটা হচ্ছে কত সালে, 1844 সালে। 1844 সালে ব্রিটিশ রাজা রানীর বিশেষ আইন বা অধ্যাদেশের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানির সৃষ্টি হয়। আর তখন যে আইনটা ছিল সেটা হচ্ছে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট। এটা 1844 সালে এটা পাশ করার মাধ্যমে কি হয়, কোম্পানি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় পৃথিবীতে। তো এই আনুষ্ঠানিক যাত্রার এবার বিভিন্ন সময় পর্যায়ক্রমে আইনের সংশোধন, নতুন কোম্পানি আইন পাশের মধ্য দিয়ে কি হয় বা তোমার মানে উপমহাদেশ বা মহাদেশ ভিত্তিক বিভিন্ন ধরনের আইন প্রণয়ন হয়। তো ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে, 1850 সালে। ব্রিটিশে হয় 1844 সালে, আর ভারতীয় উপমহাদেশে হয় 1850 সালে। তারপরে 1913 সালে ভারতীয় কোম্পানি আইন নতুন করে পাশ করা হয়, যা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু দীর্ঘদিন চালু ছিল। পরে 1994 সালে বাংলাদেশের সংসদে নতুন কোম্পানি আইন পাশ হয় এবং তখন কি হয় যে কোম্পানিকে বিশ্বে বৃহদায়তন এবং কর্পোরেটের প্রকৃতি ও বহুজাতিক প্রতিষ্ঠান হিসাবে গঠনের জন্য কার্যক্রম শুরু হয়। তো সেই হিসাবে যে কোম্পানি সংগঠনের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে কি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। তাহলে এখন বোঝাই যাচ্ছে আইনসৃষ্ট প্রতিষ্ঠান কেন। যখন প্রথম একদম সর্বপ্রথম ব্রিটেনে কোম্পানি সম্পর্কে চিন্তা ভাবনা হয় 1844 সালে, তখন থেকে এটি আইনের আওতায় গঠিত পরিচালিত হচ্ছে। বর্তমানেও আমাদের দেশে 1994 সালের কোম্পানি আইনের আওতায় অথবা দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় সরকারের বিশেষ অধ্যাদেশ বলে এই ধরনের ব্যবসায়গুলা গঠিত হয়। তাই ব্যবসায় গঠন কি আনুষ্ঠানিকতাপূর্ণ এবং জটিল। এরপরটা আসো কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম কথার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল। হ্যাঁ, তো তোমার ন্যাচারাল নয় জিনিসটা এমনই বোঝা যাচ্ছে। তাই আবার ব্যক্তি সত্তাটা কি, ব্যক্তির ন্যায় তোমার হচ্ছে সত্তা ভোগ করে। তাহলে কৃত্রিম ব্যক্তি সত্তা মানে হচ্ছে কি একটা প্রতিষ্ঠান, কোম্পানি একটা ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার সত্ত্বেও সে একজন মানুষের মতো কি করতে পারে, কার্যক্রম পরিচালনা করতে পারে। এটা কেন পারে সে, কারণ কোম্পানি যখন সৃষ্টি হয় কোম্পানির নিজের একটা নাম হয়, আর নামের জন্য সে যে কোনো কাজ করতে গেলে তার এই নামটাকে সে ব্যবহার করতে হয় একটা নির্দিষ্ট সিলমোহরের মাধ্যমে। ওই সিলের কারণে সে কি করতে হয়, কি করে যে ব্যক্তি না হয়েও মানুষের কাছে ব্যক্তির ন্যায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। হ্যাঁ, তো কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে তাহলে কৃত্রিম ব্যক্তি সত্তা শুধু সংজ্ঞাটা কি হবে, ব্যক্তি না হয়েও কিন্তু কোনো কিছু ব্যক্তির ন্যায় মর্যাদা বা অধিকার লাভ করাকে বলা হয় কি কৃত্রিম ব্যক্তি সত্তা। আর কোম্পানি সংগঠন ব্যক্তি না হয়েও আইন অনুযায়ী কি হয়, কৃত্রিম ও স্বাধীন ব্যক্তি সত্তার মর্যাদা ভোগ করে। তাই এই প্রতিষ্ঠান কি হয়, নিজের নামে
নিজস্ব সিলমোহর ব্যবহার করে চুক্তি করতে পারে, লেনদেন করতে পারে, প্রয়োজনে মামলা মোকদ্দমাও করতে পারে। তো অন্যরাও তার নামে একইভাবে কি করতে পারে, মামলা মোকদ্দমা দায়ের করতে পারে। তাই বলা হচ্ছে এই যে এই ধরনের প্রতিষ্ঠানটা এটা কি একটা কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী প্রতিষ্ঠান। ঠিক আছে? আর মূলত কৃত্রিম ব্যক্তিসত্তাটা কেন এটা বুঝছো তো সবাই? এগুলা দিয়ে কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসে, বুঝছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তারপরে আসো চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব বলতে সোজা কথা অস্তিত্বটা সহজে বিলুপ্ত হয় না। যেমন আইনের মাধ্যমে প্রতিষ্ঠানটা গঠন করা হয়েছে, আইনের মাধ্যমে প্রতিষ্ঠানটাকে আবার কি করতে হবে, বন্ধ করতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ এই প্রতিষ্ঠানের কি হবে, চলতেই থাকবে। প্রতিষ্ঠানের জন্য তোমার অডিট লাগবে, প্রতিষ্ঠানের জন্য তোমার ট্যাক্স দিতে হবে, তুমি যদি প্রতিষ্ঠান পরিচালনা করো। আর যদি না করো সেই ক্ষেত্রেও তোমার কি লাগবে, পুঙ্খানুপুঙ্খ হিসাব সবসময় থাকতে হবে। আর তুমি যদি চাও যে না এটা একটা সমস্যার সৃষ্টি হয়েছে, তাহলে তোমাকে এটা কি করতে হবে, বন্ধ বা বিলুপ্ত করতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু কার্যক্রম চলতে থাকবে। তাহলে চিরন্তন অস্তিত্ব বলতে এটা সংজ্ঞাটা কি, যে চিরন্তন অস্তিত্ব মানে হচ্ছে সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝা। অর্থাৎ কোম্পানি সংগঠন অন্যান্য সংগঠনের মতো যে তুমি কাজ করলা না সুতরাং এটা বিলুপ্ত বা এটা দেওয়ালিয়া হয়ে গেছে এরকম করে চিন্তা করা যাবে না। তুমি কার্যক্রম করতেছো না বা শুরু করতেছো না, সেটা তোমার দায়বদ্ধতা। তাহলে তুমি কেন একটা কোম্পানি খুলছো? তো পৃথক স্বাধীন সত্তা হওয়ার কারণে, পৃথক এবং স্বাধীন সত্তা হওয়ার কারণে যদি কোম্পানির সকল শেয়ার হোল্ডারও মৃত্যুবরণ করে, দেউলিয়া হয়ে যায়, শেয়ার আরেকজনের কাছে বিক্রি করে দেয়, অর্থাৎ শেয়ার হস্তান্তর হয়, তারপরেও কি হবে না, ব্যবসায়ের অস্তিত্ব নষ্ট হবে না। আইনগতভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ব্যবসা চলতেও থাকবে, আর ব্যবসাকে আনুষ্ঠানিকতার মাধ্যমে আবার বন্ধ করতে হবে। আদারওয়াইজ এর অস্তিত্ব থাকবেই। হ্যাঁ, তো চিরন্তন অস্তিত্ব মানে অস্তিত্ব সহজে নষ্ট হয় না, অর্থাৎ আইনের মাধ্যমে সৃষ্টি এবং আইনের মাধ্যমে এর তোমার বিলোপ বা বন্ধ করতে হয়। এবার চলে আসো সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা আমরা বলছি যে 2 ধরনের কোম্পানি, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা, আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 2 জন সর্বোচ্চ 50 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানিতে কি কমপক্ষে 7 জন সর্বোচ্চ কি শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ পরিমাণ থাকে। উল্লেখ্য যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একাধিক ব্যক্তি মিলে শেয়ার গ্রহণ করলেও আইন অনুযায়ী তা একজন সদস্য হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বলছিলাম যে যে তোমার হলো এখানে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি অর্থাৎ 1 থেকে 50 জন সদস্যের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় হয়, তাই এই ধরনের কথা এখানে উল্লেখ আছে। তো শেয়ার হোল্ডারদের পক্ষে প্রথম ব্যক্তি অধিকার প্রয়োগের দায় বহনে বাধ্য থাকে। অর্থাৎ প্রথম যিনি সভাপতির দায়িত্বে থাকেন উনি কি হয়, বেশি পরিমাণে শেয়ার এবং অথবা উনি যে পরিমাণে শেয়ার ক্রয় করুক না কিনা, উনি যেহেতু প্রথম উদ্যোক্তা ওনাকে কি করতে হবে, দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। এরপরে হচ্ছে কি তোমার সদস্য সংখ্যা তো গেল, এবার সাধারণ সিলমোহর। কোম্পানি যেহেতু কৃত্রিম ব্যক্তিসত্তা, আমরা কেন বলছি সাধারণ সিলমোহরের কারণে, কারণ সে সাধারণ তোমার প্রতিনিধির বৈধতার জন্য কোম্পানির সাধারণ সিলমোহর দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ কোম্পানির সকল কাগজপত্রে কোম্পানি কি করতে হয়, সিল ব্যবহার করতে হয়। সুতরাং সিলটাকে সে কি করবে, তার সংরক্ষিত ও ব্যবহৃত যে পরিমেল নিয়মাবলী সেই অনুযায়ী তৈরি করে নিবে। ঠিক আছে? তারপরে তোমার আছে শেয়ার মূলধন। শেয়ার মূলধনটা কেমন, যে তোমার কোম্পানি যেহেতু বললাম যে কোম্পানির মালিক হচ্ছে কারা, শেয়ার হোল্ডাররা,